ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগত। সত্যিকারের সৌন্দর্য কোথায় থাকে, চেহারায় নাকি চরিত্রের দৃঢ়তায়? আজকের গল্পটি এমনই এক রাজকন্যার, যাকে তার স্থূল শরীরের জন্য সবাই উপহাস করত, কিন্তু কেউ জানত না তার সেই শরীরের আড়ালে লুকিয়েছিল এক অবিশ্বাস্য শক্তি আর এক গভীর রহস্য। চলুন হারিয়ে যাই মায়া রাজ্যের সেই কাহিনীতে। অনেক কাল আগে চন্দ্রপুর নামে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যে সবকিছুই ছিল, চমৎকার প্রাসাদ, সুখী প্রজা আর একজন ন্যায়পরায়ণ রাজা, মহারাজ ইন্দ্রজিৎ। কিন্তু এই গল্পের আসল নায়িকা ছিলেন তার একমাত্র কন্যা, রাজকুমারী অনন্যা। রাজকুমারী অনন্যা অন্য রাজকুমারীদের থেকে একেবারেই আলাদা ছিল। সে রাজ্যের সবচেয়ে সুন্দরী ছিল না, তার চালচলনও ছিল খুব সাধারণ, কিন্তু যে জিনিসটা তাকে সবচেয়ে আলাদা করত তা ছিল তার অস্বাভাবিক স্থূল শরীর। অনন্যা জন্ম থেকেই ছিল আর 10টা শিশুর চেয়ে অনেক বেশি ভারী। তাকে দেখে রাজ্যের লোকেরা অবাক হয়ে যেত যে রাজপরিবারে এমন স্থূল শরীরের মেয়ে কিভাবে জন্মালো। অবশ্য মহারাজ ইন্দ্রজিৎ আর রানী বিমলা তাদের মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু অনন্যার এই স্থূল শরীরের পেছনে ছিল এক গভীর রহস্যময় অভিশাপ। এই অভিশাপ কেন আর কে বা দিয়েছিল তা কেউ জানত না। অনন্যা জীবনটা সহজ ছিল না। প্রাসাদের কর্মচারী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কেউ কেউ তাকে আড়ালে অভিশপ্ত বলত। কিন্তু একটা জিনিস কেউই জানত না, রাজকুমারী অনন্যার মধ্যে ছিল এক অসাধারণ জাদুকরী শক্তি, যা তাকে অন্য সবার থেকে আলাদা করত। রাজকুমারী অনন্যা প্রাসাদের ভেতরে থাকতে খুব একটা পছন্দ করত না। তার ভারী শরীরের কারণে সবাই তাকে তিরস্কারের চোখে দেখত। এই সব শুনে শুনে সে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে প্রায়ই প্রাসাদের পেছনের বিশাল গোলাপ বাগানে চলে যেত। সেখানে সে ঘন্টার পর ঘন্টা তাই একা বসে থাকত আর নিজের সাথে কথা বলত। অনন্যের মধ্যে শৈশব থেকেই ছিল এক বিশেষ শক্তি। সে যে কোনো নির্জীব জিনিস স্পর্শ করে তাতে প্রাণ সঞ্চার করতে পারত। যদি কোনো ভাঙা মূর্তি থাকত, সে তা স্পর্শ করে আগের মতো নিখুঁত করে দিতে পারত। যদি কোনো শুকনো গাছ থাকত, তার স্পর্শে তা আবার সবুজ পাতায় ভরে উঠত। কিন্তু এই শক্তি কারো চোখে পড়ত না। একদিন অনন্যা বাগানে বসেছিল। হঠাৎ সেখানে এক রহস্যময়ী বৃদ্ধা এলেন। তার পরনে ছিল অদ্ভুত পোশাক আর তার চোখে ছিল গভীর এক রহস্য। বৃদ্ধা নরম স্বরে বললেন, তুমি কি জানো তোমার এই স্থূল শরীরের কারণ কি? অনন্যা চমকে উঠল। এই প্রশ্ন সে নিজেকে হাজারবার জিজ্ঞেস করেছে, কিন্তু কখনো উত্তর পায়নি। অনন্যা সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে আর আমাকে কিভাবে চেনেন? বৃদ্ধা মুচকি হেসে বললেন, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে। সেখানে তুমি তোমার আসল রূপ এবং তোমার শক্তির রহস্য জানতে পারবে। অনন্যার মন দ্বিধায় ছেয়ে গেল, কিন্তু বৃদ্ধার কথায় এমন এক বিশ্বাস ছিল যা তাকে অগ্রাহ্য করতে দিল না। সে রাজি হয়ে গেল। বৃদ্ধা অনন্যাকে প্রাসাদের সীমানা ছাড়িয়ে এক পুরনো ঘন জঙ্গলের দিকে নিয়ে গেলেন। এই জঙ্গলটি ছিল খুব অন্ধকার আর রহস্যময়। রাজা সবসময় তাকে এই জঙ্গলে যেতে বারণ করতেন। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি প্রাচীন গুহার সামনে এসে দাঁড়াল। গুহার মুখে অদ্ভুত উজ্জ্বল চিহ্ন খোদাই করা ছিল। অনন্যা জিজ্ঞেস করল, এটাই কি সেই জায়গা? বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন, এটাই সেই স্থান যেখানে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এটাই সেই স্থান যেখানে তুমি প্রথম জন্ম নিয়েছিলে, এই পৃথিবীতে নয়, মায়া রাজ্যে। অনন্যা চমকে উঠল, মায়া রাজ্য? কিন্তু আমি তো একজন মানুষ। না, বৃদ্ধা বললেন, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি ছিলে মায়া রাজ্যের ভাবী মহারানী। কিন্তু এক ভয়ানক অভিশাপের কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। অনন্যার হৃদয় স্পন্দন তীব্র হয়ে উঠল। কি ধরনের অভিশাপ? বৃদ্ধা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তা জানতে হলে তোমাকে এই গুহার ভেতরে যেতে হবে।
সেখানে একটি জাদুকরী আয়না আছে, যা তোমাকে তোমার আসল অতীতের একটা ঝলক দেখাবে। অনন্যা সাহস করে গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে খুব অন্ধকার ছিল, কিন্তু বৃদ্ধা যেই হাত তুললেন, পুরো গুহায় নরম এক আলো ছড়িয়ে পড়ল। মাঝখানে একটি অসাধারণ আয়না রাখা ছিল। তার ফ্রেমটি ছিল চাঁদের আলো দিয়ে গড়া। এর মধ্যে উঁকি মেরে দেখো রাজকুমারী। অনন্যা ভয় পাচ্ছিল, কিন্তু সাহস করে আয়নায় তাকালো। আর যেই মুহূর্তে সে তাকালো, তার সামনে এক অপূর্ব দৃশ্য ভেসে উঠল। সে দেখল সে নিজেকে এক ভিন্ন জগতে দেখতে পেল। সেই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর। চারপাশে রঙিন মেঘ, ঝলমলে গাছ আর হাজারো ডানাওয়ালা মায়াবী প্রাণী। অথচ সেটি ছিল মায়া রাজ্য। সেখানে সে ছিল মায়া রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমারী। তার ডানা ছিল ইন্দ্রধনুর মতো রঙিন। কিন্তু একদিন সে মায়া রাজ্যের এক বিপজ্জনক অন্ধকার জাদুকর্ণীকে পরাজিত করেছিল। সেই জাদুকর্ণী ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিল, তুমি তোমার শক্তি হারাবে আর তোমার সুন্দর রূপ এক সাধারণ অস্থূল মানুষের রূপে পরিণত হবে। তুমি ততক্ষণ পৃথিবীতে ঘুরে বেড়াবে যতক্ষণ না তুমি নিজের আলো আর অন্ধকারের সমন্বয়ে শক্তিকে বুঝতে পারো। এই দৃশ্য দেখে অনন্যার চোখে অশ্রু ঝরে পড়ল। তাহলে এটাই ছিল তার স্থূল শরীরের রহস্য। কিন্তু এখন সে কি করবে? সে কি পারবে এই অভিশাপ ভাঙতে? অনন্যার চোখে জল ছিল। সে বৃদ্ধার কাছে জিজ্ঞেস করল, এখন আমি কি করব? বৃদ্ধা বললেন, এখন তোমাকে তোমার অভিশাপ ভাঙার পথ খুঁজতে হবে, আর তার জন্য তোমাকে 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি পরীক্ষায় তোমার বুদ্ধি, সাহস এবং ভেতরের শক্তির পরীক্ষা হবে। অনন্যা মুষ্টিবদ্ধ করে বলল, আমি প্রস্তুত। বৃদ্ধা তাকে একটা ছোট জাদুকরী পুঁটলি দিলেন। অনন্যা পুঁটলিটি খুলতেই তার থেকে এক সোনালি আলো বেরিয়ে বাতাসে একটা মানচিত্র ভেসে উঠল। নিঃশব্দ বন। বৃদ্ধা বললেন, এটি একটি রহস্যময় জঙ্গল। সেখানে পৌঁছাতেই তোমার কণ্ঠস্বর হারিয়ে যাবে। তোমাকে কথা না বলে সেখানকার বাসিন্দাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদের পথ দেখাতে হবে। অনন্যা নিঃশব্দ বনে পৌঁছাতে সাথে সাথেই অনুভব করল তার কণ্ঠস্বর সত্যি সত্যি হারিয়ে গেছে। সে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিল। তার সামনে 3 জন বনবাসী এলেন। তারা বহু বছর ধরে সেখানে আটকে পড়েছিলেন। অনন্যা কথা বলতে পারছিল না, তাই সে তার ভেতরে শক্তি ব্যবহার করল। কাছেই একটি শুকনো মরা গাছ ছিল। সে তাকে স্পর্শ করতেই গাছটি ফুলে ফলে ভরে উঠল। বনবাসীরা তার জাদুতে মুগ্ধ হয়ে গেল। তারা তাকে বিশ্বাস করল। অনন্যা তখন বনের গাছগুলো ছালে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো অনুসরণ করে তাদের সবাইকে সেই অন্ধকার জঙ্গল থেকে বের করে নিয়ে এলো। জঙ্গল থেকে বেরোতেই তার কণ্ঠস্বর ফিরে এলো, আর আকাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে বৃদ্ধা আবার প্রকট হলেন। অভিনন্দন অনন্যা, তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছ। এরপর শুরু হলো দ্বিতীয় পরীক্ষা, পরছায়া লোক, এক রহস্যময় জগৎ যেখানে শুধু ছায়ারা বাস করে। সেখানে অনন্যাকে হাজারো নকল ছায়ার মধ্যে নিজের আসল ছায়াটিকে খুঁজে বের করতে হলো। সে বুদ্ধি খাটিয়ে এমন একটি ছায়া খুঁজে বের করল যেটি তার আগেই তার মনের কথা বুঝতে পারছিল। এইভাবেই সে তার আত্মার শক্তিকে চিনতে পারল এবং দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করল। বৃদ্ধা বললেন, তৃতীয় এবং শেষ পরীক্ষা সবচেয়ে কঠিন। এতে তোমাকে তোমার অভিশাপের আসল কারণ শুধু জানতে হবে নয়, বরং তা ভাঙার সঠিক উপায়ও খুঁজে বের করতে হবে। বৃদ্ধা অনন্যাকে একটি কালো রঙের জাদুকরী মুদ্রা দিলেন। অনন্যা মুদ্রাটি স্পর্শ করতেই তার সামনে আবার অতীতের দৃশ্য ভেসে উঠল। সে দেখল মায়ারাজ্যের সভায় দাঁড়িয়ে সে অন্ধকার জাদুকর্ণীর শক্তিকে প্রত্যাখ্যান করছে। সে বলছিল, আমরা মায়ারাজ্যে কোনো অন্ধকার শক্তিকে গ্রহণ করতে পারব না, আমাদের শুধু আলোর শক্তিই চাই। অন্ধকার জাদুকর্ণী তখন রেগে গিয়ে বলেছিল, যদি তুমি আমার শক্তি গ্রহণ করতে, তাহলে তুমি আলো আর অন্ধকারের সমন্বয়ে মায়ারাজ্যের সবচেয়ে শক্তিশালী মহারানী হতে। কিন্তু তুমি আলোই বেছে নিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পৃথিবীতে এমন এক রূপে জন্মাবে যাতে তুমি তোমার সত্যিকারের শক্তির গুরুত্ব বুঝতে পারো। এবার অনন্যা সব বুঝতে পারল। সত্যিকারের শক্তি শুধু আলোতে নয়, আলো আর অন্ধকারের সঠিক সমন্বয়ে আসল শক্তির জন্ম। এই অভিশাপ দেওয়া হয়েছিল তাকে এটাই বোঝানোর জন্য।
তার পথ এখন স্পষ্ট। তাকে মায়ারাজ্যে ফিরে যেতে হবে এবং অন্ধকার জাদুকর্ণীকে প্রমাণ করতে হবে যে সে তার ভুল বুঝতে পেরেছে। বৃদ্ধা মুচকি হেসে বললেন, এখন সময় এসেছে অনন্যা, তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি অনুভব করো আর নিজের ইচ্ছা শক্তি দিয়ে মায়ারাজ্যে ফিরে যাও। অনন্যা চোখ বন্ধ করল। সে তার সমস্ত শক্তিকে একত্রিত করল, আর এক মুহূর্ত পরেই সে নিজেকে মায়ারাজ্যের সেই চেনা প্রাসাদে আবিষ্কার করল। তার ফিরে আসায় মায়ারাজ্যের সবাই হতবাক হয়ে গেল। তখনই অন্ধকার জাদুকরী সেখানে প্রকট হলেন। অনন্যা আত্মবিশ্বাসের সাথে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যিকারের শক্তি আলো ও অন্ধকারের সমন্বয়েই তৈরি হয়। অন্ধকার জাদুকরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি মুচকি হাসলেন। অবশেষে তুমি বুঝেছ। আর সাথে সাথেই এক তীব্র আলোয় অনন্যার শরীর থেকে অভিশাপটি কেটে গেল। সে আবার তার আসল সুন্দর ডানাওয়ালা রূপে ফিরে এলো। কিন্তু গল্প এখানেই শেষ হল না। অনন্যা মায়ারাজ্যের সিংহাসনে বসার কিছুদিন পরেই রাজ্যের মায়াবী প্রাণীরা তাদের শক্তি হারাতে শুরু করল। অন্ধকার জাদুকরী আবার এসে বললেন, তুমি সমন্বয় বুঝেছ, কিন্তু সমন্বয় বজায় রাখা সহজ নয়। মায়ারাজ্যে এখন শুধু আলোই বেড়ে গেছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অনন্যা বুঝতে পারল, অন্ধকার মানে শুধু খারাপ কিছু নয়, অন্ধকার মানে ছায়া, বিশ্রাম এবং ধৈর্য। সে তার জাদু দিয়ে মায়ারাজ্যে দিন এবং রাতের সমন্বয় তৈরি করল। আগে মায়ারাজ্যের প্রাণীরা কখনো বিশ্রাম করত না, কিন্তু এখন তারা রাতের আধারে বিশ্রাম নিতে পারত আর তাদের শক্তি ফিরে পেত। ধীরে ধীরে মায়ারাজ্য আবার তার পুরনো শক্তিতে ফিরে এলো। অন্ধকার জাদুকরী সন্তুষ্টির সাথে বললেন, এখন তুমি সত্যিকারের মহারানী অনন্যা। তুমি শুধু নিজের অভিশাপ ভাঙনি, বরং পুরো মায়ারাজ্যকে বাঁচিয়েছ। যে রাজকন্যাকে একটি অভিশাপের কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তিনি এখন মায়ারাজ্যের সবচেয়ে মহান মহারানী হয়ে উঠেছিলেন। তিনি তার দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন। তো এটি ছিল স্থূল রাজকুমারীর জাদুকরী এবং প্রেরণাদায়ক গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনন্যার বাবা মা এবং পৃথিবীর সেই মানুষদের কি হলো যারা তাকে সব সময় তিরস্কার করত? এর পরবর্তী অংশ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পার্ট 2 লিখে দিন।